বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেসিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা। এইটার উপর লেকচার নাম্বার 6 অর্থাৎ আজকে 6 নাম্বার ক্লাস। তোমাদের একটি অনুরোধ করব, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করবে, আর প্লেলিস্টে গেলে সমস্ত ক্লাসগুলো পাবে। যারা সরাসরি ইউটিউব থেকে ক্লাস দেখবে, লেকচার শেষে 3টা প্লেলিস্ট দেওয়া থাকবে, আর একটাতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার ইয়ে থাকবে। ক্লিক করলে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। বাকি প্লেলিস্ট পেতে হলে চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে, এবং সেজন্য কি করতে হবে, সেজন্য 3 মিনিটে একটা কার্ড আছে, ক্লিক করলে ওখানে বলা আছে কীভাবে চ্যানেলের ভিতরে যেতে হয়। আর কথা বলবো না, আলোচনা করব আজকে দুটি সমান্তরাল চাহিদা রেখার স্থিতিস্থাপকতা। অর্থাৎ আজকের আলোচনা বিষয়বস্তু কি, দুটি সমান্তরাল চাহিদা রেখার স্থিতিস্থাপকতা। এখানে দুটি প্রশ্ন আসে, খাতায় লিখে রাখতে পারো। একটা প্রশ্ন হচ্ছে, দেখা হচ্ছে একটি নির্দিষ্ট দামে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূলবিন্দুর নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বিষয়। আবার বলছি, দেখাও যে একটি নির্দিষ্ট দামে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূলবিন্দুর নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। আজকে 16 তারিখে ক্লাসটা রেকর্ড হয়েছে। আসো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে আগে একটা চিত্র আঁকতে হবে। এদিকে আমি কি ধরেছি, চাহিদার পরিমাণ ধরেছি। লম্বককে কি ধরেছি, আমি দাম ধরেছি। এই হচ্ছে একটা চাহিদা, হবে না, এই হচ্ছে একটা চাহিদা রেখা। এই চাহিদা রেখার আমি নাম দিলাম MN চাহিদা রেখা। আরেকটা চাহিদা রেখা ঠিক সমান্তরাল করে আঁকলাম, এইটা নাম দিলাম EF চাহিদা রেখা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা টেকনিক্যাল বিষয় রয়ে গেছে, একটা টেকনিক্যাল বিষয়। কি লেখা আছে, দুটি সমান্তরাল চাহিদা রেখা। এর মানে কি? এর মানে হচ্ছে যে MN চাহিদা রেখা আর EF চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই। কারণ সমান্তরাল রেখাসমূহের ঢাল একই হয়। এই বিন্দুতে ঢাল 2 হলে এখানেও 2, এখানে 2 হলে এখানে 2, এখানে 2 হলে এখানে 2। কারণ সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই হয়। অর্থাৎ ঢাল যদি এখানে 2 হয়, প্রত্যেক বিন্দুতে ঢাল 2 হবে। আর যেহেতু এটা সমান্তরাল, এইটার প্রত্যেকটা বিন্দুতে ঢাল 2 হবে। 3 হলে 3 হবে। তাহলে একটা জিনিস বুঝে ফেললাম, যেহেতু দুটি চাহিদা রেখার সমান্তরাল, অতএব দুটি চাহিদা রেখার যে কোনো বিন্দুর ঢাল পরস্পর সমান হবে। এখন আসো কিছু চিত্র আঁকতে হবে। একটি নির্দিষ্ট দামে বলেছে, এই যে দামটা আমি লিখছি। আমি দামটা বললাম অপিওয়ান দাম। কি দাম বললাম? অপিওয়ান দাম। অপিওয়ান, এটা হচ্ছে এস বিন্দু, এটা হচ্ছে টি বিন্দু। এই অপিওয়ান দামে এস বিন্দুতে চাহিদার পরিমাণ হচ্ছে OQ1, আর টি বিন্দুতে চাহিদার পরিমাণ হচ্ছে OQ2। এস বিন্দুতে চাহিদার পরিমাণ OQ1, টি বিন্দুতে OQ2। প্রিয় শিক্ষার্থীরা, এস আর টি বিন্দুর ভিতরে মূল বিন্দুর নিকটবর্তী বিন্দু কোনটা? এস বিন্দু। আর টি বিন্দু হচ্ছে মূল বিন্দু হতে দূরবর্তী বিন্দু। আমাকে প্রমাণ করতে হবে ইলাস্টিসিটি অফ এস গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ টি। অর্থাৎ একটি নির্দিষ্ট দামে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূল বিন্দুর নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। লক্ষ্য রাখতে হবে প্রশ্নটা নির্দিষ্ট দামের সাথে রিলেটেড। এখন আনসার শুরু করে দেই, একেবারে সহজ। আমরা জানি, এবং এইটা আনসারের জন্য আমাকে নতুন কিছু শিখতে হবে না, আমার পুরাতন আলোচনায় যথেষ্ট।
আমরা জানি ইলাস্টিসিটির সূত্র কি? ইলাস্টিসিটি অফ প্রাইস, ডি অধীন চলক, ডি অধীন চলক। হ্যাঁ, আমরা জানি আমাদের চাহিদাটা কার উপর নির্ভরশীল? দামের উপর নির্ভরশীল। চাহিদা হচ্ছে অধীন চলক, দাম হচ্ছে স্বাধীন চলক। আমি যখন স্থিতিস্থাপকতা পড়িয়েছি, এই জন্য বলছি ধারাবাহিকভাবে ক্লাস করবে। প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি সূত্র দিয়েছি ইলাস্টিসিটির, মেবি প্রথম ক্লাসে। ডি অধীন চলক মানে কিউ, এরপর ডি লেখে কি লিখতে হবে? স্বাধীন চলক মানে কি? পি। এরপরে হচ্ছে স্বাধীন চলক মানে কি? পি। নিচে হচ্ছে অধীন চলক মানে কি? কিউ। ইলাস্টিসিটির সূত্র অনেকগুলো আছে। একটা হচ্ছে চাহিদার শতকরা পরিবর্তন উপরে, আর নিচে হচ্ছে দামের শতকরা পরিবর্তন। আরেকটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতিতে, যে কিউকে পি সাপেক্ষে অন্তর্কলন ইন্টু পি বাই কিউ, প্রাথমিক দাম এবং চাহিদার অনুপাত। এখন দেখো, আমরা স্লোপ বলতে আমরা কি জানি? স্লোপ এটা হচ্ছে ডি লম্বকের চলক আর ডি ভূমিয়কের চলক। অনেকবার আমি ব্যাখ্যা দিয়েছি। এটা কি চাহিদা রেখার স্লোপ হবে? উত্তর জি না, এটা চাহিদা রেখার স্লোপ হবে না, কারণ কিউটা ভূমিয়ক্ষে ধরেছি, ডি ভূমিয়ক্ষের চলক, কিন্তু এখানে লম্বকের চলকটা উপরে হতে হবে, অথবা এটা চাহিদা রেখার স্লোপ হবে না। এই জন্য এটাকে আমি এইভাবে লিখেছি, ইলাস্টিসিটি অফ প্রাইস 1 বাই, এটাকে উল্টে ফেললাম, এইভাবে লিখলাম ডিপি বাই ডিকিউ। কারণ তোমরা ভালো করে মনে রাখবে যে এই ভগ্নাংশ যে কথার, এইটা কি একই কথা, কারণ এটা মূল ভগ্নাংশ, এইটা নিচে যে সাব ভগ্নাংশ আছে হরটা উপরে চলে যায় অটোমেটিক, এই যে ডিকিউ, আর ডিপিটা নিচে থাকবে। এটাকে যা আছে তাই রাখলাম, পি বাই কিউ। ঠিক আছে, সুতরাং ইলাস্টিসিটি অফ প্রাইস 1 বাই ডিপি বাই ডিকিউ মানে কি? স্লোপ। ডিপি বাই ডিকিউ মানে কি? স্লোপ। 1 বাই স্লোপ আমি কি করলাম? লিখলাম ইন্টু পি হচ্ছে প্রাথমিক দাম, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা। 1 নাম্বার, পি হচ্ছে প্রাথমিক দাম আর কিউ হচ্ছে চাহিদা। আর ডিপি বাই ডিকিউ মানে ডিপি মানে কি? লম্বকের চলক, ডিকিউ মানে কি? ভূমিয়কের চলক। এই যে স্লোপ লিখে ফেললাম। অর্থাৎ ইলাস্টিসিটির যে মূল সূত্র, এটাকে আমি এইটাতে কনভার্ট করলাম, 1 বাই স্লোপ ইন্টু পি বাই কিউ। এখন আসো, আমি এটা মুছে ফেলছি, এটা মুছে ফেলছি। এখন আমি আনসারটা এখান থেকে দেব, 1 নাম্বার থেকে দেব। আমি কি করব জানো? 1 নম্বর হতে লেখা যায় এস বিন্দুর ইলাস্টিসিটি। কয় নম্বর হতে? 1 নম্বর হতে লেখা যায় এস বিন্দুর ইলাস্টিসিটি 1 বাই স্লোপ ইন্টু পি হচ্ছে প্রাথমিক দাম, এস বিন্দুতে প্রাথমিক দাম OP1, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা, এস বিন্দুতে প্রাথমিক চাহিদা OQ1, এস বিন্দুতে প্রাথমিক চাহিদা OQ1। আমি OQ1 লিখলাম, ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। শেষ, ডট ডট 2 নাম্বার দিয়ে দিলাম। এখন আসো আমি টি বিন্দুর স্থিতিস্থাপকতা বের করব। কয় নাম্বার হতে? 1 নং হতে। 1 নং হতে টি বিন্দুর স্থিতিস্থাপকতা বের করব, কারণ এটা হচ্ছে স্থিতিস্থাপকতা নির্ণয়ের একটা সূত্র। সেটা কি লিখব? 1 বাই স্লোপ। এখন আসো, পি হচ্ছে প্রাথমিক দাম, এই টি বিন্দুতে প্রাথমিক দাম হচ্ছে OP1, OP1। এই টি বিন্দুতে প্রাথমিক দাম হচ্ছে OP1। এই টি বিন্দুতে প্রাথমিক চাহিদার পরিমাণ OQ2। এই টি বিন্দুতে প্রাথমিক চাহিদার পরিমাণ OQ2 মানে কিউ এর জায়গায় কত বসবে? OQ2 ডট ডট 2 নাম্বার, 3 নাম্বার এটা। এখন এই 2 নাম্বার আর 3 নাম্বার আমরা তুলনা করব। এই 2 নাম্বার 3 নাম্বার তুলনা করে দেখব যে এস বিন্দুর ইলাস্টিসিটি বেশি না টি বিন্দুর ইলাস্টিসিটি বেশি। এক্ষেত্রে এই তুলনাটা
প্রাথমিক দাম এবং চাহিদার অনুপাত। এই যে প্রাথমিক দাম এবং চাহিদার অনুপাত মানে এই অংশের উপর নির্ভর করে। কেন বললাম এই অংশের উপর নির্ভর করে? কারণ এই অংশটা দুই জায়গাতে সমান, এস বিন্দুতে যা টি বিন্দুতে তা। কারণ আমাদের বলা আছে যে এম এন আর ই এফ দুটি সমান্তরাল চাহিদা রেখা। যেহেতু দুটি সমান্তরাল চাহিদা রেখা, অতএব যে এই স্লোপের মান আর এই স্লোপের মান কি একই, যেহেতু তারা দুটি সমান্তরাল চাহিদা রেখা। ঠিক আছে, অর্থাৎ এই পুরো মানটা এখানে 2 হলে এখানে 2, এখানে 3 হলে এখানে 3, তাহলে এই পুরো মানটা পরস্পর সমান। এই অংশ দ্বারা এস বা টি বিন্দুর ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা কার বেশি কার কম এটা নির্ধারিত হচ্ছে না। তাহলে আমাকে যেতে হচ্ছে প্রাথমিক দাম এবং চাহিদার অনুপাত। এখানে আসো, এখানে OP1 আছে, এখানে OP1 আছে, একই। ঠিক আছে, লব একই, কারণ OP1 2 নম্বরও আছে 3 নম্বরও আছে, অতএব লব দ্বারাও মান কিন্তু প্রভাবিত হচ্ছে না। এখন আসো OQ1 আর OQ2 কে বড় কে ছোট। এই OQ1 আর OQ2 এর ভিতরে কে বড় কে ছোট আমাকে চিত্রে যেতে হবে। এই যে OQ1 আর এই যে OQ2, OQ1 আর OQ2, তাহলে ডেফিনেটলি OQ1 স্মলার দেন OQ2, অর্থাৎ OQ2 হতে OQ1 ছোট। এটা কি মুখস্থ করার দরকার আছে, বোঝার দরকার আছে? এটা চোখ বলে দিচ্ছে যে OQ1টা OQ2 হতে ছোট, স্মলার দেন। তাহলে এটা হচ্ছে কি ছোট OQ1, আর OQ2টা এই যে এই সাইডে যে থাকে সে বড়, এটা হচ্ছে বড়। এখন তোমরা নিজেরা বলো, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা নিজেরা বলো এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে কি বড়। তোমরা বলো, এখানে লব একই, এটার হর বড়। হর যদি বড় হয় ভগ্নাংশের মান কি হয়? ছোট হয়। 10 দিয়ে ভাগ করলে যে মান হবে 20 দিয়ে ভাগ করলে মানটা আরো ছোট হবে। হর বড়, ভগ্নাংশের মান ছোট হবে। এখানে হর ছোট, ভগ্নাংশের মানটা কি হবে? বড় হবে। হর ছোট, লব একই, হর ছোট, এটার চেয়ে এটা হর ছোট, ওই মানটা বড় হবে। অর্থাৎ ইলাস্টিসিটি অফ এস, ইলাস্টিসিটি অফ এস গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ টি, ইলাস্টিসিটি অফ এস গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ টি। অর্থাৎ মূল বিন্দুর নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি একটি নির্দিষ্ট দামে। তাহলে আমি এইভাবে বলবো যে 2 ও 3 নং হতে দেখা যায় যে যেহেতু দুটি সমান্তরাল চাহিদা রেখার স্লোপ একই এবং উভয় এবং ডান দিকের প্রাথমিক দাম এবং চাহিদাতে অনুপাতে দেখা যায় যে দাম একই, কিন্তু OQ1 স্মলার দেন OQ2 হওয়ার কারণে নিঃসন্দেহে 3 নং হতে 2 নং এর মান বড় হবে, অর্থাৎ ES গ্রেটার দেন ET হবে। অতএব প্রমাণিত হলো একটি নির্দিষ্ট দামে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূল বিন্দু নিকটবর্তী চাহিদা রেখা, এই যে দূরত্ব কম, এটা দূরত্ব বেশি, নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হয়। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে। দেখা যে একটা নির্দিষ্ট দামে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূল বিন্দুর দূরবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা কম। এর মানে কি? এটাকে যদি ঘুরিয়ে দেই তাহলে কি হবে? ইট ইজ স্মলার দেন কি ES। এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, স্মলার চিহ্নটা দিকে দিলাম। অর্থাৎ টি বিন্দুর স্থিতিস্থাপকতা এস বিন্দু হতে কম। তাহলে প্রমাণিত হলো দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে একটি নির্দিষ্ট দামে মূল বিন্দুর দূরবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা কম আর নিকটবর্তীর বেশি। একটু ঘুরিয়ে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কি ধরেছিলাম? একটা নির্দিষ্ট দাম ধরেছিলাম। এখন প্রশ্নটা লেখো, একটি নির্দিষ্ট পরিমাণে দেখাও যে একটি নির্দিষ্ট পরিমাণে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূল বিন্দুর দূরবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। প্রশ্ন লেখো, না লিখলে হবে না। একটি নির্দিষ্ট পরিমাণে
দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূল বিন্দুর দূরবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। আগে বলেছিলাম নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি, এখন বলছি দূরবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। তবে একাতে শর্ত হলো আগে ছিল নির্দিষ্ট দাম, এখন নির্দিষ্ট পরিমাণ। নির্দিষ্ট পরিমাণ বলার কারণে চিত্রের কিছু পরিবর্তন হবে, চিত্রের কিছুটা পরিবর্তন হবে নির্দিষ্ট পরিমাণ বলার কারণে। এখন দাম নির্দিষ্ট না, পরিমাণটা নির্দিষ্ট। এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম, কারণ আমাকে নির্দিষ্ট কি বলেছে, পরিমাণ বলেছে। ওকে, আসো নির্দিষ্ট পরিমাণ। তাহলে Q1 হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। এটা হচ্ছে তো এস বিন্দুর, আর উপরের দিকে যাও, এটা হচ্ছে টি বিন্দু, দাম হচ্ছে OP2। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে একটা নির্দিষ্ট দামে দুটো পরিমাণ পেয়েছিলাম, আর একটি নির্দিষ্ট পরিমাণে দুটো দাম। একটি নির্দিষ্ট পরিমাণে দুটো দাম, কারণ চাহিদা রেখা কয়টা? দুটো। আমি পরিমাণ যদি নির্দিষ্ট করি দাম দুটো পাবো, দাম যদি নির্দিষ্ট করি পরিমাণ দুটো পাবো। দেখো, আমি পরিমাণ নির্দিষ্ট করেছি Q1, তাহলে MN চাহিদা রেখার S বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে SQ1 বা OP1। EF চাহিদা রেখার T বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে TQ1 বা OP2। আমাকে দেখাতে হবে মূল বিন্দুর দূরবর্তী, মূল বিন্দু হতে S বিন্দুর যে দূরত্ব, T বিন্দুর দূরত্ব অনেক বেশি। মূল বিন্দুর দূরবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি, এবং টি বিন্দুর ইলাস্টিসিটি অর্থাৎ EF চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। আমাকে কি করতে হবে? আগের মতো কাজ করতে হবে, পুরো আগের মতো। যদি দুটো প্রশ্ন যদি একসাথে আসে তাহলে এইটাতে তো কাজ হচ্ছে, আর যদি আলাদা আলাদা কক্ষ দিয়ে যদি আসে তা আবার ডিকিউ বাই ডি ইপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ উল্টালাম, এখানে আসতে হবে। আর একসাথে যদি আসে তো তার এটা লেখাই আছে, 1 নং হতে আবার তৈরি করব। আগেটা ছিল কত? 2 3 1 নং হতে, এখন এটা হবে 3 নাম্বার, আর এটা কয় নাম্বার হবে? এটা হবে 4 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, পুরো বিষয়টা আমি যেভাবে আলোচনা করছি সেটা আমার মাইক্রো ইকোনমিক্সের বইতে কি করবে? পাবে। আমার মাইক্রো ইকোনমিক্সের বই থেকে পাবে। যারা বাইরের ডিস্ট্রিক্টে আছো তারা রকমারি হতে বইটা কালেকশন করতে পারবে, আর সিলেটে একটা লাইব্রেরি অনলাইনে তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। সিলেটে যারা আছো তারা মালঞ্চ লাইব্রেরিতে পাবে, সামি লাইব্রেরিতে বইটা পাবে রাজা মেনশনে। এবং বাইরে এরা কিভাবে পাবে? এই লেকচারের নিচে যে ডেসক্রিপশন আছে, অনেকে ডেসক্রিপশন বুঝো না, অভিজ্ঞ কাউকে বলে দেখিয়ে দেবে, একটা ক্লিক করলে ডেসক্রিপশন পাবে, সেখানে সমস্ত তথ্যগুলো দেয়া আছে, লিঙ্কগুলো কি আছে দেয়া আছে। আসো এখন আসো যে 1/স্লোপ ইন্টু পি বাই কিউ এটাকে বেস ধরে এস বিন্দু ইলাস্টিসিটি কত? 1/স্লোপ তো যা আছে তাই লিখলাম। এস বিন্দুতে প্রাথমিক দাম OP1, প্রাথমিক চাহিদার পরিমাণ OQ1। এটার তো কোনো চেঞ্জ হওয়ার কি কথা না, কারণ এস বিন্দুতে প্রাথমিক দাম OP1, প্রাথমিক চাহিদা OQ1, যা আছে তাই, কোনো অসুবিধা নাই। এখন টি বিন্দুতে ইলাস্টিসিটি আর 1/স্লোপ যা আছে তাই, টি বিন্দুতে প্রাথমিক দাম OP2। হ্যাঁ, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। প্রাথমিক দাম কত? OP2। কোন বিন্দুতে? টি বিন্দুতে। আর প্রাথমিক চাহিদা হচ্ছে OQ1, প্রাথমিক চাহিদা হচ্ছে OQ1। আগেরগুলো একটু মুছে ফেললাম। এখন আপনারা 3 আর 4 কি করেন? তুলনা করেন। আমরা জানি দুটি সমান্তরাল চাহিদা রেখার ঢাল পরস্পর সমান হয়, অতএব MN চাহিদা রেখার S বিন্দুতে যে ঢাল, EF চাহিদা রেখার T বিন্দুতে একই ঢাল, একই। অতএব এইটা সেম, মানে ওই আগের আলোচনা। এখন একটু ভালো করে পরিষ্কার করে দেখো, একটু ভালো করে দেখো, এখানে OQ1 সমান, OQ1 কি সমান, অর্থাৎ 3 নম্বরের হর আর 4 নম্বরের হর সমান। কারণ 3 নম্বরে কি আছে? OQ1, 4 নম্বরেও কত আছে? OQ1 সমান। তাহলে এখন এটা ডিপেন্ড করছে, দেখো
ইলাস্টিসিটি কার বেশি এটা ডিপেন্ড করছে 3 নম্বরের লব এবং 4 নম্বরের লব, কারণ এইটা একই, এটা সমান বা একই, এইটার উপর ডিপেন্ড করছে। OP1 আর OP2 কে বড় কে ছোট? সারাদিন যদি তাকিয়ে থাকো OP1 আর OP2 বলতে পারবে না কে বড় কে ছোট। তোমাকে তাকাতে হবে কোথায়? চিত্রের দিকে। চিত্রে দেখো OP1 আর OP2। OP1 ছোট, OP2 বড়। তাহলে আমি কি লিখতে পারি? OP1 স্মলার দেন OP2, মানে এখন OP1 ছোট, OP2 বড়, অথবা তুমি OP2 গ্রেটার দেন OP1 লেখো। এটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে লিখবে। কে ছোট? OP1টা ছোট। হ্যাঁ, এই চিত্র দেখো OP1, OP2 বড়, OP2 বড়, OP1 ছোট। এখানে আমি কি লিখলাম? ছোট লিখলাম, আর OP টা বড় লিখলাম। এখন একটু চিন্তা করো তো যে এইটার লবের চেয়ে 3 নম্বরের লব বলেছি, লব 3 নম্বরের লবের চেয়ে এটা মানে 4 নম্বর, 3 নম্বর না, আগে তো 3 শেষ হয়েছে, এটা 4 নম্বর। 4 নম্বরের লবের চেয়ে 5 নম্বরের লব বড়। তা আমি একটু জানতে চাই, দুটো ভগ্নাংশের ভিতরে যে ভগ্নাংশের লব বড় হয় সে ভগ্নাংশের মানটা কি হয়? বেশি হয়। এর মানে হচ্ছে যেহেতু এটা লব বড়, এই পুরাটা কি হবে? বড় হবে। আর এই পুরাটা কি হবে? লব ছোট, এটার মান ছোট হবে। ছোট ইন্টু একই মান, বড় ইন্টু একই মান, তাহলে যেহেতু এটা বড়, ইলাস্টিসিটি অফ টিটা কি হবে? বেশি হবে। আমরা নিঃসন্দেহে বলতে পারি ইলাস্টিসিটি অফ টি গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ এস। আমি এইভাবে বলবো যে আমরা 4 এবং 5 নং তুলনা করে দেখিয়েছি, ও যেহেতু দুটি চাহিদা রেখার সমান্তরাল অতএব এদের স্লোপ একই এবং উভয় জায়গাতে হর একই, কিন্তু OP1 স্মলার দেন OP2 হওয়ার কারণে 4 নং হতে 5 নং এর মান বড় হবে, অর্থাৎ ইলাস্টিসিটি অফ টি গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ এস হবে। অতএব দেখা গেল যে একটা নির্দিষ্ট পরিমাণে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূল বিন্দুর দূরবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হয়। ঘুরিয়ে যদি বলি তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে মূল বিন্দুর নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান কম হয়, দূরবর্তী বেশি, নিকটবর্তী কম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দুটি সমান্তরাল চাহিদা রেখার মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি আর কার স্থিতিস্থাপকতা কম, এটা নির্ভর করে আমি দামটাকে নির্দিষ্ট ধরবো না পরিমাণটাকে নির্দিষ্ট ধরবো। দামকে নির্দিষ্ট ধরলে একাধিক পরিমাণ পাওয়া যাবে, পরিমাণকে নির্দিষ্ট ধরলে একাধিক দাম পাওয়া যাবে। আমি যদি দামকে নির্দিষ্ট ধরি তাহলে মূল বিন্দুর নিকটবর্তী চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হবে, আর পরিমাণকে যদি আমি নির্দিষ্ট ধরি তাহলে মূল বিন্দুর দূরবর্তী চাহিদা রেখা মানে EF এর স্থিতিস্থাপকতার মান বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই আলোচনা রাখলাম। তোমরা ভালো করে কি করবে দেখবে, লেকচারের পাশাপাশি যদি আমার মাইক্রো বইটা দেখো, আমার মনে হয় পরীক্ষার জন্য আর কোনো চিন্তা করা লাগবে না। আমার চ্যানেলে শুধু মাইক্রোর ক্লাস না, তোমাদের ফার্স্ট ইয়ারে গণিতের কোর্স কমপ্লিট করে দেয়া আছে, পরিসংখ্যানের কোর্স কমপ্লিট করে দেয়া আছে, ম্যাক্রো ইকোনমিক্সের কোর্স কমপ্লিট করে দেয়া আছে। আশা করি বাইরে গিয়ে পড়া কি লাগবে না, যদি একটু পরিশ্রম করো তুমি নিজেই কি করবে পারবে। আর এখন যখন কথা বলছি এখানে 4টা বক্স আছে, প্রথম বক্সে যদি ক্লিক করো চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর বাকি 3টা বক্স হচ্ছে প্লেলিস্ট। যারা প্লেলিস্ট বুঝো না তারা কারো সহায়তা নিয়ে বোঝার চেষ্টা করবে, বা একটা প্লেলিস্টে ক্লিক করবে, টাচ মোবাইল হলে টাচ করবে, দেখবে একসাথে অনেকগুলো ক্লাস চলে এসছে, ধারাবাহিকভাবে আছে। একটা প্লেলিস্টের প্রথম ক্লাস থেকে পর্যায়ক্রমে শেষের ক্লাস দেখবে। যদি মাঝখান থেকে দেখো হবে না। কেন হবে না? কারণ মাইক্রো ইকোনমিক্স পড়ানোর সময়
আমি আগে এই যে ইলাস্টিসিটি পড়ানোর আগে চাহিদা যোগান নিয়ে আলোচনা করেছি, তার বাদে তাদের ভারসাম্য নিয়ে আলোচনা করেছি, চাহিদার সংকোচন সম্প্রসারণ হ্রাস বৃদ্ধি নিয়ে কী করেছি আলোচনা করেছি, অনেক কিছু আলোচনা করেছি। চাহিদার একটা ঢাল নিয়ে কী করেছি আলোচনা করেছি। ইলাস্টিসিটিতে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে অনেক কিছু আলোচনা করেছি। এই আলোচনাগুলো মাঝখান বাদ দিয়ে যদি মাঝখান থেকে শুরু করো, তাহলে সব কিছু তোমার জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। যদি সহজ করতে চাও, পরিশ্রম করতে হবে, ধারাবাহিকভাবে ক্লাস করো, খাতায় কি করো টুকে রাখো, উঠাও, বারবার প্র্যাকটিস করো, এবং অনার্সে কিন্তু একেবারে খুব ভালো রেজাল্ট নিয়ে কি হতে পারবে, বের হতে পারবে। আর মনে রাখবে, বেসিকটা যদি আমরা নিতে পারি, যদি বেসিক জ্ঞান যদি অর্জন করতে পারি, এইটা পাশ করার পর কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।